আসসালামু আলাইকুম। আমি ডক্টর হারুন রশিদ জুয়েল। কথা বলবো আজ থ্যালাসেমিয়া নিয়ে এবং সিকেল সেল অ্যানিমিয়া নিয়ে। তো আমরা জানি এগুলো হচ্ছে হেরিডিটারি হিমোলাইটিক ডিসঅর্ডার, যেখানে আসলে হিমোলাইসিস হয়। তো কেন হয় বা এটাতে কি সমস্যা হয় সেটা নিয়ে মূল্য কথা বলবো আজকে। তো থ্যালাসেমিয়ায় আসি প্রথমে। থ্যালাসেমিয়া কি? থ্যালাসা শব্দটা আসলে গ্রিক শব্দ, যেটা অর্থ হচ্ছে সি বা সমুদ্র। তো এটা আসলে মেডিটেরেনিয়ান সি, যেটা মানে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগরের আশেপাশের অঞ্চলে এটা এটা এন্ডেমিক ডিজিজ। সেখান থেকে ওই সি থেকে থ্যালাসা হয়ে নাম হচ্ছে থ্যালাসেমিয়া। তো এখানে আসলে কি ঘটে? আমরা জানি যে এটার কথা সচরাচর ইউজ করি যে থ্যালাসেমিয়া একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডিসঅর্ডার, হিমোগ্লোবিন ডিসঅর্ডার, আর সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে কোয়ালিটেটিভ হিমোগ্লোবিন ডিসঅর্ডার। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে কোয়ান্টিটিভ মানে যেহেতু পরিমাণ, থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিনের গ্লোবিন চেইনের আসলে সিনথেসিসটা কমে যায়, মানে পরিমাণ কমে যাওয়ার কারণে আলটিমেটলি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, এই জন্য বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডিসঅর্ডার। আর সিকেল সেল অ্যানিমিয়ায় কি হয়? কোয়ালিটিতে সমস্যা হয়। গ্লোবিন চেইন থাকে, কিন্তু গ্লোবিন চেইনে যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থাকার কথা সেখানে একটা অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে যায়, মানে কোয়ালিটিতে ডিফেক্ট হয়। থ্যালাসেমিয়াতে যাওয়ার আগে আমাদের একটু জানতে হবে যে কোন হিমোগ্লোবিনে কি ধরনের গ্লোবিন চেইন থাকে। তার আগে একটা কথা বলে নিই যে এই থ্যালাসেমিয়া এবং সিকেল সেল অ্যানিমিয়া, যেহেতু আমরা বললাম হেরিডিটারি হিমোলাইটিক ডিসঅর্ডার, তার মানে হিমোলাইসিস হবে। হেরিডিটারি মানে জেনেটিক কন্ডিশন, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। তো মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের কোনটার ভিতরে পড়ে তারা? অটোজোমাল রিসেসিভ। তারা প্রত্যেক হচ্ছে অটোজোমাল রিসেসিভের মধ্যে। তো অটোজোমাল রিসেসিভ মানে আমরা কি জানি? যে এমন ধরনের ডিসঅর্ডার যেখানে সাধারণত হোমোজাইগাস স্টেটে জিনগুলো থাকলেই কেবলমাত্র তার ফেনোটাইপ প্রকাশ পায়। মানে জেনেটিক্যালি যদি সে হোমোজাইগাস হয় ওই মিউটেন্ট জিনের জন্য, তাহলে তার রোগের লক্ষণ সমূহ প্রকাশ পায়। সাধারণত হেটারোজাইগাস কন্ডিশনে তেমন একটা সমস্যা হয় না, অ্যাসিমটোমেটিক থাকে বা মাইল্ড সিমটম থাকে। তো যেহেতু এগুলো অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এই ক্ষেত্রেও এই কথা সত্য। তো হোমোজাইগাস মানে কি আসলে? ধরা যাক আমাদের দুইটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম ধরা যাক। তো এইটা এখানে একটা লোকাই, জিন লোকাই বললাম, এখানে একটা জিন আছে, এটাও জিন আছে, সেম মানে পরস্পরের অ্যালিল আর কি। তো এই অ্যালিলে দুটো একই রকম দেখতে, নর্মাল অ্যালিল। তো এটাকে আমরা হোমোজাইগাস বলি, মানে নর্মাল, একেবারে নর্মাল। এখন যদি এমন হয় যে এই অ্যালিলটা ডিফেক্টেড, মানে এই জিনটা ডিফেক্টেড, এই জিনে মিউটেশন আছে, এটাতে নাই, তার মানে দুটো দুই রকম হলো। এটা হচ্ছে হেটারোজাইগাস। এখন যদি হয় যে এটাও ডিফেক্টেড, এটাও ড্যামেজ, এটাও ড্যামেজ, দুটাই যদি ড্যামেজ হয়, দুটাই যদি মিউটেশন হয় একই রকম, তাহলে এটা হচ্ছে হোমোজাইগাস ফর মিউটেন্ট এলিল বা মিউটেন্ট জিন। এটাও হোমোজাইগাস, কিন্তু এটা নর্মাল না। তো নর্মাল হোমোজাইগাসটাকে আমরা যদি পাশে সরায় রাখি, শুধু যদি ডিজিজ কন্ডিশনের কথা বলি, তাহলে আমরা হেটারোজাইগাস বলতে বলবো যখন একটা জিন নর্মাল, একটা অ্যাবনর্মাল, দুটো দুই রকম, হেটারোজাইগাস ডিফারেন্ট। আর দুটাই যদি অ্যাবনর্মাল থাকে, দুটাই মিউটেড থাকে, একই রকম মিউটেশন, সেটা বলবো আমরা হোমোজাইগাস। আর একটা হইতে পারে কি, যে এটাও অ্যাবনর্মাল, এটাও অ্যাবনর্মাল, কিন্তু দুইটা দুই ধরনের অ্যাবনর্মাল। একটা আমি এখানে সার্কেল আঁকলাম, সার্কেলটা বুঝলাম এক ধরনের অ্যাবনর্মালিটি, একটা আঁকলাম ধরো বক্স, দুটোই অ্যাবনর্মাল কিন্তু দুটো দুই ধরনের অ্যাবনর্মাল। এটা হচ্ছে কম্পাউন্ড হেটারোজাইগাস। তাহলে যদি আমি সহজ করে বুঝাই, সেটা হচ্ছে ধরা যাক আমার দুই চোখ, দুই চোখ নর্মাল, ঠিক আছে, আমরা নর্মাল বললাম, যে নর্মাল যেটা এটাকে আলাদা রাখলাম। ধরা যাক এক চোখ ব্লাইন্ড, এক চোখ এরকম খোলা, এরকম যদি হয়, এটা হেটারোজাইগাস কন্ডিশন। মানে আমার নর্মাল হচ্ছে চোখ খুলে থাকবে, কিন্তু এক চোখ বন্ধ, এক চোখ খোলা, তার মানে এটা সমস্যা। এটা সমস্যা, এটা নর্মাল, তাহলে কি হলো? এটা একটা হেটারোজাইগাস কন্ডিশন। যদি এমন হয় এই চোখও বন্ধ, এই চোখও বন্ধ, দুটাই অ্যাবনর্মাল, কারণ আমরা বলছিলাম খোলাটা হচ্ছে নর্মাল, তাহলে দুটাই অ্যাবনর্মাল, এটা তাহলে হচ্ছে হোমোজাইগাস। কিন্তু যদি হয় দুটাই অ্যাবনর্মাল, দুই রকম অ্যাবনর্মাল, একটা চোখ বন্ধ, একটা চোখ টেরা, ধরলাম আর কি, মানে এটাও নর্মাল না, এটাও নর্মাল না, কিন্তু দুই ধরনের অ্যাবনর্মালিটি, এটা হচ্ছে কম্পাউন্ড হেটারোজাইগাস। আচ্ছা, তো এই জিনিসটা জানতে হবে আমাদের ডিজিজের
যেটা বললাম, তো যদি এই থ্যালাসেমিয়াই বলি বা সিকেল সেল এনিমিয়াই বলি, যদি এমন হয় হেটারোজাইগাস কন্ডিশন, সেগুলো সাধারণত ট্রেড বলি, আর হোমোজাইগাস কন্ডিশন হলে সেটা সাধারণত ডিজিজ হিসেবে প্রকাশ পায়। আচ্ছা, তো এখন থ্যালাসেমিয়া যাওয়ার আগে আমাদের একটু এটা জানতে হবে যে কোন হিমোগ্লোবিনে কোন ধরনের গ্লোবিন চেইন থাকে। আমরা জানি 4টে করে গ্লোবিন চেইন থাকে হিমোগ্লোবিনে, সরি, 4টে গ্লোবিন চেইন থাকে। দেখ আমাদের অ্যাডাল্ট হিমোগ্লোবিন যেটা হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন এ তে কি থাকে? 2টা আলফা চেইন, 2টা বিটা চেইন। তাহলে আলফা চেইন আর বিটা চেইন থাকবে, ভালো কথা। আর হিমোগ্লোবিন এ টু তে থাকবে হচ্ছে আলফা চেইন আর ডেল্টা চেইন। আর ফিটাস যেটা ফিটাল হিমোগ্লোবিন মোটামুটি 5-6 মাস পর্যন্ত থাকে, মানে ওরাই প্রিডমিনেন্ট থাকে, সেটা হচ্ছে আলফা টু আর গামা টু। তাহলে এই চেইনগুলো সম্পর্কে একটু জানতে হবে। আচ্ছা, এখন আসি থ্যালাসেমিয়ার ক্লাসিফিকেশনে। থ্যালাসেমিয়া কি কিভাবে ক্লাসিফাই করা যায়? একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, সহজ ক্লাসিফিকেশন। এখন আলফা আর বিটা থ্যালাসেমিয়াকে আলাদা আলাদা করা যায়, মানে ক্লাসিফাই করা যায় আলাদা করে। তো বিটা থ্যালাসেমিয়া যেটা সহজ ভাষায়, আলফা থ্যালাসেমিয়ায় ডেফিসিয়েন্সি বা ডিফেক্ট ডিফেক্ট মানে থাকবে হচ্ছে এই যে আলফা চেইনে, আর বিটা থ্যালাসেমিয়ার সমস্যা থাকবে বিটা চেইনে, রিডিউসড অর কমপ্লিট অ্যাবসেন্স, এই হলো কথা। এটা আলফা চেইন হতে পারে, বিটা চেইন হতে পারে। আলফা চেইন যদি রিডিউস থাকে বা অ্যাবসেন্স থাকে তাহলে এটা আলফা থ্যালাসেমিয়া, বিটা চেইন বা রিডিউস যদি অ্যাবসেন্স থাকে তাহলে বিটা থ্যালাসেমিয়া। এগুলো সহজ কথা। আর বিটা থ্যালাসেমিয়া হচ্ছে কমন। বিটা থ্যালাসেমিয়ার তাহলে ক্লাসিফিকেশনটা আগে যাই। বিটা থ্যালাসেমিয়াকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। এটা বিটা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মাইনর, বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া, এটা একটা। আর একটা বলে বিটা প্লাস থ্যালাসেমিয়া, বিটা জিরো থ্যালাসেমিয়া। বিটা প্লাস মানে যেখানে কিছুটা হলেও বিটা চেইন থাকবে, আর বিটা জিরো মানে কমপ্লিট অ্যাবসেন্স অফ বিটা চেইন। আচ্ছা, আর বিটা থ্যালাসেমিয়া মেজর মানে ওই যে যেটা হচ্ছে একেবারে ডিজিজ, মানে একেবারে অ্যাবসেন্স, কমপ্লিট অ্যাবসেন্স হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। আর বিটা থ্যালাসেমিয়া মাইনর মানে হেটারোজাইগাস স্টেট, তেমন একটা খারাপ অবস্থা না, ইন্টারমিডিয়েট হচ্ছে দুটো মাঝামাঝি অবস্থা। এখন বিটা থ্যালাসেমিয়া কি হবে সেটা একটু আমরা দেখি। বিটা থ্যালাসেমিয়ায় আমরা যেটা বললাম যে বিটা চেইন নাই, বিটা চেইন থাকবে না, সেটা হতে পারে কমপ্লিট বা ইনকমপ্লিট অ্যাবসেন্স। বিটা চেইন যদি না থাকে তাহলে কি সমস্যা হবে? আলফা চেইন তো আছে, আলফা চেইন এক্সেস হবে, বিটা চেইন নাই, আলফা চেইন কি করবে? আর এদিকে যে এই যে ডেল্টা আছে, এই যে গামা আছে, এই চেইনগুলো তৈরি হবে। এগুলো গামা চেইন বেশি বেশি তৈরি হবে, ডেল্টাও কিছু বেশি তৈরি হবে। তো বিটা যেহেতু নাই, আলফা চেইনের অপশন আছে যে সে গামার সাথে বাইন্ড করতে পারে, এই অভ্যাস তার আছে। মানে বিয়ে হয়েছে তার বিটার সাথেই, কিন্তু তার নানা পরকীয়ার অভ্যাস টভ্যাস আছে আর কি। যদি বউ না থাকে তাইলে সে পরকীয়া মরকীয়া করতে পারে, এই হলো আলফা চেইনের স্বভাব। এখন বিটা যদি না থাকে তাহলে আলফা চেইন কি করবে? আলফা টু গামা টু বাইন্ড করবে। তাহলে সহজ ভাষা হচ্ছে অ্যাডাল্ট হিমোগ্লোবিন হইতেছে না, কিন্তু সেক্ষেত্রে তৈরি হইতেছে ফিটাল হিমোগ্লোবিন, ফিটাল হিমোগ্লোবিন তৈরি হইতেছে। এই হচ্ছে বিটা না থাকলে আলফা এইভাবে চেষ্টা করতেছে কিছু একটা করার, ভালো কথা। এখন আলফা তো বেশি হবে বললাম, সে বেশি আলফাগুলো কি করবে? নিজেদের নিজেদের মধ্যে আলফাগুলা একসাথে জমা হয়ে প্রিসিপিটেট করবে। আলফা চেইন দুটো একসাথে হয়ে এরকম আরবিসির গায়ে প্রিসিপিটেট করবে, আরবিসির ভিতরে প্রিসিপিটেট করবে, প্রিসিপিটেট করবে। তো এরা সলিবল থেকে ইনসলিবল হবে, তখন ওই জিনিসটা, ওই জিনিসটা হবে ইনসলিবল ফর্ম। ইনসলিবল জিনিসটা যখন আরবিসিতে মেমব্রেনে গায়ের মধ্যে আরবিসির ভিতরে যখন জমবে, প্রিসিপিটেট করবে, তখন তারা সেলের মেমব্রেন ডিস্ট্রয় করতে পারে। যেমন বোন ম্যারোতেও যে ইরিয়াথ্রোব্লাস্ট থাকবে সেগুলো মেমব্রেন ডিস্ট্রয় করবে, সেগুলো পটাশিয়াম আউট হয়ে লিকেজ হবে। তো মেমব্রেন যখন ডিস্ট্রয় হবে, ড্যামেজ হবে, তখন সেলগুলো তখন অ্যাপোপ্টোসিসের মাধ্যমে মানে ডিলিট হয়ে যাবে, মানে বোন ম্যারো থেকে। তখন বোন ম্যারোতে যদি অ্যাপোপ্টোসিস হয়, যদি গুলো আগেই চলে যায়, মানে আরবিসি ডেভেলপ করার আগেই, তাহলে ইলেকট্রোপয়েসিস তো ঠিক মতো হলো না, জিনিসটা তো হচ্ছে না। তো এটাকে আমরা বলবো ইনইফেক্টিভ ইলেকট্রোপয়েসিস, ইলেকট্রোপয়েসিসটা ঠিক মতো হচ্ছে না। তাহলে কি জিনিসটা দাঁড়ালো? বিটা থ্যালাসেমিয়াতে তাহলে এখানে কি হচ্ছে? ইনইফেক্টিভ ইলেকট্রোপয়েসিস। ইনইফেক্টিভ যেহেতু ইলেকট্রোপয়েসিস হচ্ছে কিন্তু
ঠিক মতো হচ্ছে না, ইনএফেক্টিভ ইলেকট্রোপয়েসিস হচ্ছে। ভালো কথা। এখন এরপর এই যে আরবিসি যেগুলো তৈরি হইতেছে, সবই তো আর মারা যাচ্ছে না, যেগুলো তৈরি হইতেছে সেগুলোতেও তো ওই পিসিবিটি আলফা গ্লোবিন চেইন গুলো আছে। তো সেগুলো যখন স্প্লিনে যাবে, স্প্লিনিক ম্যাক্রোফেজ দেখবে যে এত ঝামেলার সেল, ওই গায়ের মধ্যে সুন্দর সুন্দর জেলি লাগায় নিয়ে এসছে, মানে আলফা গ্লোবিন চেইন গুলো প্রিসিপিটেট যে হয়ে আছে, এগুলো জেলির মতো, মানে যেমন ব্রেডের ভিতরে জেলি দিয়ে দিলে টেস্টি হয়ে যায় জিনিসটা, দেখলেই খাইতে ইচ্ছা করে, এরকম আরবিসির গায়ে এরকম টেস্টি জেলির মতো লাগায় নিয়ে এসছে আরবিসি গুলা ম্যাক্রোফেজের সামনে। তখন কি করবে? এগুলো খেয়ে ফেলবে, ম্যাক্রোফেজ খাবে, তখন হিমোলাইসিস হবে। তো এটাকে আমরা কি বলতেছি? এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস। তাহলে হিমোলাইসিস হচ্ছে, ইনএফেক্টিভ ইলেকট্রোপয়েসিস হচ্ছে, আলটিমেট ফেট কি? ফেট কি? এনিমিয়া। এনিমিয়া হবে। সে এনিমিয়া যখন হবে তখন আমরা কি জানি, কিডনি থেকে কি আর ইরিথ্রোপয়েটিন রিলিজ হবে। ইরিথ্রোপয়েটিন রিলিজে আবার সে বোন ম্যারোকে স্টিমুলেট করবে, বোন ম্যারো ইরিথ্রোপয়েসিস মানে বাড়ানোর চেষ্টা করবে, তো বোন ম্যারো এক্সপানশন হবে। তো বোন ম্যারো যদি এক্সপানশন হয়, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের যেসব জায়গাতে, যেসব বোনে মেইনলি কি বলে রেড সেলস বা এই হেমাটোপয়েসিস হয়, সেগুলো কোন ফ্ল্যাট বোন গুলোতে, স্কাল বোন বা এই যে আমাদের ফেসিয়াল বোন গুলো, আরো যেগুলো ফ্ল্যাট বোনস আছে মেইনলি, এগুলো দিতে হয়। তো যখন এই ফ্ল্যাট বোনস গুলো, বিশেষ করে ফেসের স্কালের বোনস গুলোতে এক্সপানশন হবে বোন ম্যারোর, তখন ধরা যাক এটা এটা বোন, এটা যে মাঝখানে বোন ম্যারো, তো বোন ম্যারো যখন এই কম্প্যাক্ট বোনের এক্সপানশন হবে, এক্সপানশন হবে এদিকে কম্প্যাক্ট বোনের উপর চাপ দিবে তো নাকি, চাপ দিবে, তো বোন ম্যারো এক্সপানশন হইলো, বোন ম্যারো এক্সপানশন হইলো। তো বোন ম্যারো যখন এক্সপানশন হবে, তখন যেটাকে আমরা বলি ম্যারো হাইপারপ্লাসিয়া, তো এই জায়গাগুলো একটু ফুলে ফুলে উঠবে, যে জায়গাগুলোতে বোন ম্যারো এক্সপানশনে বোনটাকে একটু চাপ দিবে, একটু বাইরের দিকে বেরিয়ে যাবে, জায়গাটা ফুলে ফুলে উঠবে। তো ফুলে ফুলে উঠলে এই জায়গা একটু ফুলে উঠবে, কপাল একটু ফুলে উঠবে, বোজিং টোজিং হবে। তো দেখে আমাদের তখন ফেসটা হয়ে যাবে মঙ্গোলিয়ানদের মতো ফেস হয়ে যাবে, যেটা আমরা বলি মঙ্গলয়েড ফেস, থ্যালাসেমিয়ার একটা ফিচার, মঙ্গলয়েড ফেস। আচ্ছা, আর আর কি হবে? এই যে এক্সপানশন হইলো, এই যে বোন ম্যারো গুলো তখন এই কর্টিক্যাল বোনকে, এই যে কম্প্যাক্ট বোনকে ইরোড করবে, এই যে ইরোড করবে, এরকম ইরোড করবে, ইরোডিং করবে, করবে, ইরোড করেই তোর শেষ না, বোন তো আবার চেষ্টা করবে এটাকে রিপ্লেস করার, মানে বোন, নতুন বোন তৈরি করার। বোন ম্যারো এখানে ক্ষয় হইতেছে, আবার এদিকে নতুন নতুন বোনস তৈরি হইতেছে, নতুন নতুন বোনস তৈরি হইতেছে। ধরা যাক আমি সবুজ কালি দিয়ে আঁকলাম, ধরা যাক এগুলো নতুন বোন, নতুন বোন তৈরি হইতেছে, ক্ষয় হইতেছে। তো এটাকে যখন এক্স রে করবো, তখন এক্স রে প্লেটে আমরা দেখবো এরকম 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 কিছু শ্যাডো, যেটাকে আমরা বলি ক্রু কাট অ্যাপিয়ারেন্স, মানে ক্রুরা যেভাবে ছোট করে, একেবারে ছোট ছোট করে চুল ছাড়ে, খাড়া খাড়া হয়ে থাকে চুলগুলো, সেটাকে বলে ক্রু কাট বা হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স। ওটা পাওয়া যায় থ্যালাসেমিয়াতে, পাওয়া যায়। এখন এখানেই শেষ না, আর কি হয়? আর হইতে পারে এই যে আমরা বললাম এনিমিয়া হয়, ইরিথ্রোপয়েটিন রিলিজ হয়, তো ইনএফেক্টিভ ইরিথ্রোপয়েসিস হয়। তো এই ইনএফেক্টিভ ইরিথ্রোপয়েসিসের ফলে ম্যারো থেকে ইরাইথ্রোফেরন নামে একটা জিনিস, যেটা হেপসিডিনকে ইনহিবিট করে। হেপসিডিন কি? হেপসিডিনকে ইনহিবিট করে। হেপসিডিন নামই বুঝতেছি, হেপ মানে কি? লিভার, হেপাটোসাইট। হেপ মানে লিভার, লিভার থেকে আসে। সিডিন মানে আমরা বলি না ব্যাকটেরিসিডাল, এরকম কথা ইউজ করি না, ব্যাকটেরিসিডাল, ব্যাকটেরিস্টেটিক। ব্যাকটেরিসিডাল মানে কি? কিলিং। তো লিভার থেকে আসে, যার কিলিং ক্যাপাসিটি আছে, সেটার নাম হচ্ছে হেপসিডিন। তো হেপসিডিন একটা প্রোটিন, সেটাই কি করে, লিভার থেকে আসে, সে আসলে এই যে স্টমাক থেকে বা ইন্টেস্টিন থেকে আয়রন অ্যাবজর্পশনকে একটু রেগুলেট করে, নেগেটিভ রেগুলেশন, মানে ঠিক অ্যাবজর্পশন হইতে দেয় না, মানে অ্যাবজর্পশন কমায় দেয়, স্টোরেজ আয়রন রিলিজ করতে বাধা দেয়, হেপসিডিন এই কাজটা করে। তো যখন এই ইনএফেক্টিভ ইলেকট্রোপোসিস হয়, তখন সেই ইলেকট্রোপোসিসের মাধ্যমে হেপসিডিনকে ইনহিবিট করে। তো হেপসিডিন ইনহিবিট হলে আয়রন অ্যাবজর্পশনকে ইনহিবিট করার কেউ থাকে না, স্টোরেজ রিলিজকে ইনহিবিট করার কেউ থাকে না, কারণ আয়রন বেশি বেশি অ্যাবজর্পশন হবে। তো যে থেকে যখন বেশি বেশি অ্যাবজর্পশন হবে আয়রন, সেই আয়রন ওভারলোড হবে, আয়রন ওভারলোড হয়ে বিভিন্ন জায়গায় জমবে, জমে তখন নানা ঝামেলা হবে, যেমন প্যানক্রিয়াসে জমে
প্যানক্রিয়াসের সমস্যা করতে পারে, ডায়াবেটিস করতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া করতে পারে, লিভার সিরোসিস করতে পারে, এগুলো যেগুলো ইফেক্টে আলটিমেটলি পেশেন্ট মারা যায়। আর এটা তো ব্লাড ট্রান্সফিউশন যদি রিপিটেডলি করি তাহলেও তো আয়রন ওভারলোড হইতে পারে। তো এই যে আমরা থ্যালাসেমিয়া থেকে অনেক দূর পর্যন্ত চলে গেলাম, তো বিটা থ্যালাসেমিয়া হলে এই জিনিসটা হইতেছে আলফা টু আর গামা টু বললাম, যেহেতু আলফার অপশন আছে অন্যগুলোর সাথে বাইন্ড করার, সে বাইন্ড করবে। আলফা টু আর গামা টু যখন বাইন্ড করবে সেটাকে বলি ফিটাল হিমোগ্লোবিন। তাহলে আমরা থ্যালাসেমিয়া যখন আমরা কনফার্ম করতে যাবো, সে কনফার্ম করবে হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস দিয়ে। হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস করলে কি পাবো আমরা? দেখবো তার তার বয়স হয়তো 6 বছর 8 বছর, তার থাকার কথা হিমোগ্লোবিন এ, কিন্তু তার আছে ফিটাল হিমোগ্লোবিন, তাহলে 80% 90%, তার বেশি হতে পারে, তার একটু কম হতে পারে, তাই ওটা ডিজিজের সময় অনুসারে ভ্যারি করবে। তাইলে এখন এখানে আরো কিছু কথা আছে। কথা হচ্ছে যে বিটা থ্যালাসেমিয়ায় যে জিনিসটা হইলো, আমরা যদি সিকেল সেল এনিমিয়াও পড়বো একটু, তাহলে সিকেল সেল এনিমিয়া বলার আগে এই জিনিসটা একটু বলে নেই যে এই যে বিটা থ্যালাসেমিয়ায় যে ঘটনাটা ঘটলো, মানে কি ঘটলো জেনেটিক ব্যাপারটা আমরা আসলে বলিনি, শুধু বলছে রিডিউস সিনথেসিস। কিভাবে রিডিউস সিনথেসিস হয় সেটা একটু মনে হয় বলা দরকার। কিভাবে? ধরা যাক আমাদের জেনেটিক যে কোড আছে, আমরা জানি কোডন বলি, 3টা ট্রিপলেট কোডন বলি, যে এবিসিডি দিয়ে আমি লিখলাম ABCDEFGHI এরকম। ধরা যাক এটা একটা কোডন, ধরা যাক এই একটা কোডন, এই একটা কোডন, এরকম। কিন্তু আসলে তো কোডন হচ্ছে ATGC, এগুলো নিয়ে, এগুলোই বিভিন্নভাবে কম্বাইন করে 3টা করে করে একটা করে কোডন হয়, সেগুলো একটা করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। তো আমি সহজে বোঝার জন্য এইভাবে লিখলাম। তো এই একটা সিকুয়েন্স আছে, কোড আছে, যেখান থেকে একটা জেনেটিক কোড থেকে অ্যামাইনো অ্যাসিড সিকুয়েন্সিয়ালি বসে 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 একটা প্রোটিন তৈরি হবে, গ্লোবিন তৈরি হবে। তো যদি এমন হয় যে কোথাও একটা চেঞ্জ হয়েছে, এই জায়গাটা মিউটেশন হয়েছে, DEF, এই ইটা মিউটেটেড হয়ে গেছে, মানে সাবস্টিটিউশন হয়ে গেছে, সাবস্টিটিউশন হয়ে গেছে, অথবা মানে পয়েন্ট মিউটেশন যেটা বলি আমরা, একটা সিঙ্গেল পয়েন্টে মিউটেশন হয়েছে, সাবস্টিটিউশন হতে পারে, অথবা ইনসার্শন হতে পারে, ডিলিশন হতে পারে। সাবস্টিটিউশন কি? সাবস্টিটিউশন হচ্ছে জিনিসটা সহজ, আমরা ফুটবল খেলায় যেমন দেখি সাবস্টিটিউট প্লেয়ার নামে নামে একজন উঠে আসে। তো ই কে সাবস্টিটিউট করছে, ধরা যাক এই জায়গায় এক্স চলে আসছে, এই জায়গায় এক্স চলে আসছে, কিন্তু আসলে এক্স আসার কথা না, ছিল কি ই, হয়ে গেছে এক্স, তাহলে এটা সাবস্টিটিউশন, জাস্ট এই জায়গাটা এক্স নিয়ে নিছে। এরকম একটা মিউটেশন হতে পারে, অথবা হতে পারে কি ফ্রেম শিফট ধরনের মিউটেশন হতে পারে। ধরা যাক ইনসার্শন হয়েছে, ধরা যাক এখানে আসলে সাবস্টিটিউশন হয় নাই, ই আছে, এখন এইখানে একটা ইনসার্শন ইনসার্ট করছে ডির পরে, কি ইনসার্ট করছে? ধরা যাক এম ইনসার্ট করছে, এম। তাহলে এখন আগে রিডিং ফ্রেমটা কিরকম ছিল? ABC DEF ACDEF, তারপর GHI JKL, এরকম রিডিং ফ্রেম। এখন যখন যে মুহূর্তে এখানে একটা এম ঢুকে গেল, পুরো রিডিং ফ্রেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। কিরকম? ABC ঠিক আছে, এখন DME, এখন কিন্তু DEF নেই, DME। তারপরটা কি হলো? FGH, কারণ এই 3টা মিলে তখন একটা হবে FGH। তাহলে এরপরে যতটুকুই পড়ি আমরা, যতটুকুই যাই, সবটাই তো চেঞ্জ হয়ে যাবে এই একটা ঘটনার কারণে। তাহলে পুরো রিডিং ফ্রেমটা চেঞ্জ হয়ে যায়, পুরো ফ্রেমটাই শিফট হয়ে গেল। এই জন্য একটা বলি ফ্রেম শিফট মিউটেশন। ইনসার্শন হতে পারে, ডিলিশনে একই ধরনের ঘটনা ঘটতে পারে, যে এম না এখানে ই ডিলিট হয়ে গেল, তখন কি হবে? ABC ঠিক আছে, DFG কারণ ই নাই, ডিলিট হয়ে গেছে। এরকম ছোট ছোট জায়গায় হইতে পারে। এখন পয়েন্ট মিউটেশন হোক বা ইনসার্শন ডিলিশন বা যেটা যে ঘটনায় বলি, আবার স্প্লাইসিং মিউটেশন ট্রান্সক্রিপশন, যা ওগুলো জটিল জিনিসে যাচ্ছে না, সহজ করে বোঝানোর জন্য বলতেছি। ধরা যাক এখানে এমন একটা মিউটেশন হয়েছে যার কারণে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেল। হতে পারে যে এখানে ধরা যাক ছিল গ্লুটামেট, এখানে ধরা যাক গ্লুটামিক অ্যাসিড ছিল, এখানে ধরা যাক
থ্রিওনিন ছিল, মিথিওনিন ছিল, এরকম ছিল। এখন এই যে এখানে ধরা যাক গ্লুটামিক অ্যাসিড ছিল, গ্লুটামিক অ্যাসিড ছিল, সে চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, এখানে ধরা যাক ইটা চেঞ্জ হয়ে এক্স হয়ে গেছে, যার কারণে গ্লুটামিক অ্যাসিডের জায়গায় এখন তৈরি হইতেছে ভ্যালিন। এই যে চেঞ্জ হয়ে গেল, আগের থেকে চেঞ্জ হয়ে গেল, নতুন ধরনের একটা জিনিস দিয়ে রিপ্লেস হইল, এটার নাম হচ্ছে মিসসেন্স মিউটেশন। মিসসেন্স সেন্সে মানে আগে যে সেন্সে ছিল সেই সেন্স আর নাই, মানে মিসম্যানেজমেন্ট হয়ে গেছে সেন্সে। পুরোটাই ঠিক আছে, বাদ বাকিটা নতুন। এই শুধু এই জায়গাটায় একটা চেঞ্জ হয়ে গেছে, মিসসেন্স মিউটেশন। এই পয়েন্ট মিউটেশনটার কারণে আগে গ্লুটামিক অ্যাসিড তৈরি তার ভ্যালিন তৈরি হয়েছে। এই যে ঘটনাটা ঘটে, মিসসেন্স মিউটেশন ঘটে, এটা কোথায় ঘটে? সিকেল সেল অ্যানিমিয়াতে মিসসেন্স মিউটেশন হয়, গ্লুটামিক অ্যাসিডের জায়গায় ভ্যালিন তৈরি হয়। এখন যদি এমন হয় যে না, এখানে এমন একটা চেঞ্জ হয়েছে যে আগে গ্লুটামিক অ্যাসিড তৈরি হতো বা অন্য যে কোনো কিছু তৈরি হতো, এখন এই জায়গায় কিছুই তৈরি হইতেছে না, মানে এই জায়গায় আসলে স্টপ কোডন চলে আসছে। আমরা জানি স্টপ কোডন আছে, এই তিনটা হচ্ছে স্টপ কোডন। যদি চেইনের কোথাও এই তিনটার কোনো একটা আসে তাহলে সেখানে স্টপ হয়ে যায়, এরপরে আর আগায় না। ধরা যাক এদিক দিয়ে একটা চেইন তৈরি হইতে 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 এখানে এসে স্টপ কোডন তৈরি হয়ে গেছে একটা মিউটেশনের কারণে, সে স্টপ কোডন হয়ে গেছে, তখন এরপরে আর তৈরি হবে না। তাহলে প্রোটিনটা ছোট হয়ে গেল, যেটা আমরা বলি ট্রাঙ্কেটেড প্রোটিন, ট্রাঙ্কেট করে ফেলছি, কেটে ফেলছি, শর্ট হয়ে গেছে, ট্রাঙ্কেটেড প্রোটিন তৈরি হয় থ্যালাসেমিয়াতে। এই যে ঘটনাটা ঘটলো যে একটা জায়গায় গিয়ে তৈরি হতে গিয়ে অ্যামাইনো অ্যাসিড আর তৈরি হইতেছে না, স্টপ হয়ে গেছে, তাহলে এখানে যে মিউটেশনটা ঘটলো যে কারণে স্টপ হয়ে গেল, আগে বলছিলাম যে মিসম্যানেজমেন্ট একটা হয়ে গেছে সেন্সিং এ, এখন আর একেবারে স্টপই হয়ে গেছে। মানে আগে কাজ করতো, একটা জায়গায় ভুল করছে, কাজ চালায় নিছে, ঠিক আছে ভুল হয়েছে, শ্রমিকদের তুমি কাজ করতে দিচ্ছ বাসায়, সে কাজ করতেছে, এটা ভুল হয়েছে, ঠিক আছে হতেই পারে, কিন্তু এখন সে কাজই করতেছে না, বন্ধ, কাজই করবো না আর, তোকে তুমি কি বলবো, ননসেন্স বলে গালি দিবা। এই জিনিসটা হচ্ছে ননসেন্স মিউটেশন, স্টপ করুন ননসেন্স, ও আর তৈরি করতেছে না কিছু। তাহলে এই জিনিসটা ঘটে কোথায়? থ্যালাসেমিয়ায় ট্রাঙ্কেটেড প্রোটিন তৈরি হয়, শর্ট চেইন তৈরি হয়, বা তৈরি হইতেছে না, প্রোমোটার রিজনে সমস্যা হয়ে গেছে, প্রোমোটই করতে পারতেছে না, শুরুই হইতেছে না। তো এইসব ঘটনা ঘটতে পারে। তাহলে থ্যালাসেমিয়া এবং সিকেল সেল অ্যানিমিয়া আমরা মোটামুটি বুঝলাম যে কোনটাতে কি ধরনের চেঞ্জ হয়। থ্যালাসেমিয়া একটা জিনিস হয়, সেটা ডিলিশন হইতে পারে, মানে কনজেনিটালি সে ডিলিশন নিয়ে আসছে, ওই জিনই নাই, এরকম হতে পারে আলফা থ্যালাসেমিয়া, সেটা আমরা একটু পরে বলবো। তাহলে আমার মনে হয় থ্যালাসেমিয়া নিয়ে একটা আইডিয়া পাওয়া গেল। আচ্ছা, এই ফার্দার যাওয়ার আগে আমরা একটু মনে হয় শর্টকাট একটু ল্যাব ডায়াগনোসিসটা বলা দরকার। যে কোনো ল্যাব ডায়াগনোসিস নিয়ে আমরা যেহেতু হেমাটোলজিতে সমস্যায় থাকি, বিশেষ করে আন্ডার গ্রাজুয়েটে যারা, তো ল্যাব ডায়াগনোসিসে ল্যাব ডায়াগনোসিসে আমরা কি করবো, কয়েকটা জিনিস মাথায় রাখবো, যে কোনটা এর মেইন ফাইন্ডিং সেটা আমরা লিখবই পরীক্ষার খাতায়, বা স্যারা জিজ্ঞেস করলে ওইটাই মেইনলি জিজ্ঞেস করবে, যেগুলো সিগনিফিকেন্ট না সেগুলো নিয়ে আসলে খুব একটা কথা কেউই জানতেও চাবে না, পরীক্ষাতে না লিখলে হয়তো খুব সমস্যা হবে না। মূল কথা হচ্ছে যেটা তার বেসিক সেন্স সেটা লিখতেই হবে, আর কিছু কমন জিনিস লিখলেই সব মোটামুটি। যেমন ল্যাব ডায়াগনোসিস আমরা যখন বলবো তখন অবশ্যই আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে ল্যাব ডায়াগনোসিস আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে যে, যেমন হিমোগ্লোবিন পার্সেন্টেজ, এটা দেওয়ার চেষ্টা করবো, যেহেতু এটা এনিমিয়া, থ্যালাসেমিয়া যেহেতু এটা এনিমিয়া, হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমবে। আর বেশি কেমন, যেহেতু এনিমিয়া কমবে। তারপর এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, এগুলো কেমন, এটা কি ধরনের এনিমিয়া? আর মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন জানি, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়ার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক এনিমিয়া, এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ, একটা নাম তো সবাই জানি। তো এটা থ্যালাসেমিয়া একটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া, তার মানে এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি সবগুলোই কমবে। এইভাবে করলে এই কটা পর্যন্ত সবগুলোতেই লেখা যায়। তো
তো এখানে এমসিএইচসি কেন কম আমরা জানি, হিমোগ্লোবিনই যার কম তার তো আসলে এমসিএইচসি কমবেই, যার টোটাল কোয়ান্টিটি কম তার তো এমসিএইচসি কমবে। আচ্ছা, সাইজ তো সবকিছু কম হলে তো সেলের সাইজও কমবেই। এরপর রেটিকুলোসাইট কাউন্ট আমরা লিখতে পারি, যে রেটিকুলোসাইট কাউন্ট কেমন। নর্মালি হিমোলাইটিক অ্যানিমিয়াতে বোন ম্যারো কম্পেনসেট করার চেষ্টা করে, কম্পেনসেট করতে গিয়ে আর্লি কিছু সেল চলে আসে যেগুলো হচ্ছে রেটিকুলোসাইট, আরবিসি ম্যাচুরেশন আগের স্টেজে থাকে, সেগুলো একটু আর্লি চলে আসে ইয়েতে পেরিফেরাল ব্লাডে, তখন রেটিকুলোসাইট কাউন্ট বাড়ে হিমোলাইটিক অ্যানিমিয়াতে। কিন্তু এখানে থ্যালাসেমিয়াতে এনিমিয়া যে পরিমাণে হয় সেই অনুসারে রেটিকুলোসাইট কাউন্ট বাড়ে না। এর একটা কারণ কি, ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস, সেটা আসলে ওইভাবে তৈরি করতে পারতেছে না, সে বাড়াবে কি, বাড়ে ঠিক আছে কিন্তু অত বেশি না। আচ্ছা, এখন আর কি পয়েন্ট দেবো আমরা, পিভিএফ, যে পিভিএফ এ কি দেখবো আমরা, পিভিএফ আমরা কি দেখবো এটা তো আমরা মোটামুটি সবাই জানি, যে পিভিএফ এ আমরা কি দেখবো, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, মিলি, মরফোলজি তো দেখি। তো আমার এখানে মূল কথা যেহেতু এনিমিয়ার সাথে রিলেটেড কথাবার্তা, অ্যানাসাইটোসিস, কোয়াগুলোসাইটোসিস মোটামুটি সবখানেই বলা যায়, এখানেও হবে। আর অ্যাবনর্মাল সেলগুলো কি, এটা তো টার্গেট সেল পাবো আমরা এখানে, তারপর টিয়ার ড্রপ সেল পাইতে পারি, বেসোফিলিক স্ট্রিপলিং পাইতে পারি, তারপর হচ্ছে কি বলে, যেহেতু এটা হিমোলাইটিক এনিমি, হিমোলাইসিস হবে মানে ফ্র্যাগমেন্টেড সেল বা সিস্টোসাইট পাবো, সিস্টোসাইট পাইতে পারি, যেহেতু ওই একই কথা, যেহেতু মানে কম্পেনসেট করার চেষ্টা করতেছে, আর্লি কিছু সেল চলে আসবে, নিউক্লিয়েটেড সেল বা ইয়ে চলে আসবে, এগুলো চলে আসবে, মানে এনআরবিসি পাবো, নিউক্লিয়েটেড রেড ব্লাড সেল, তো এগুলো আমরা পাইতে পারি। টার্গেট সেল কি এটা আর আজকে ডিসক্রিপশনে না যাচ্ছি, ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে হয়তো কোনোদিন কথা বলবো। তাহলে আর বোন ম্যারো যেহেতু জরুরি না, বোন ম্যারো নিয়ে নিশ্চয়ই অন্য একদিন কথা বলবো। তো এই শুধু এতটুকু বললাম এখানে, আর হিমোগ্লোবিন রিয়াক্টোভাইসিস আর এক্স রে কথা তো বললামই কি পাবো। তাহলে এখন আমরা শর্টকাট একটু আলফা থ্যালাসেমিয়ার কথাটা বলি। আলফা থ্যালাসেমিয়া কি, যেটা বললাম যে জিন ডিলিশন হতে পারে। এখন আলফা থ্যালাসেমিয়ায়, আচ্ছা ফিটাল হিমোগ্লোবিনটাকে মুছে দিয়েছি, আলফা টু গামা টু। আলফা থ্যালাসেমিয়ায় কোন চেইনটা নাই, আলফা চেইন নাই, মানে এই চেইনটা নাই। এখন দেখেন তো বিটার কি ওই বৈশিষ্ট্য আছে যে সে অন্য কারোর সাথে বাইন্ড করবে, বিটা ডেল্টার সাথে, বিটা গামার সাথে নাই। তার মানে আলফা চেইন না থাকলে ঝামেলাই, বিটা চেইন কি করবে, তখন এক্সেস বিটা চেইন, বিটা বিটা মিলে তৈরি করবে কি, বিটা 4। আর যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়, মানে যে বাচ্চাটা আলফা থ্যালাসেমিয়া নিয়ে আসতেছে পৃথিবীতে, সে বাচ্চা অবস্থায় যখন থাকবে তখন আলফা চেইন না থাকলে তার কি হবে, ওই এক্সেস গামা, গামা গামা মিলে কি করবে, চারটা গামা টেট্রামার তৈরি করবে, গামা 4, গামা গামা মিলে তৈরি হবে গামা 4, আর এটা হচ্ছে বিটা 4। তাহলে এটা কি অ্যাডাল্টের, তো তাহলে অ্যাডাল্টে হবে বিটা 4, ইতে হবে গামা 4। তো এই বিটা 4 কে আমরা কি বলি, এটাকে বলি হিমোগ্লোবিন এইচ ডিজিজ, আর গামা 4 কে বলি হিমোগ্লোবিন এই বলেছিল বার্ডস। আমরা মনে রাখতে পারি বাচ্চাদের বার্ডস, বাচ্চাদের মানে এই যে ছোটদের, এই যে ফিটাল হিমোগ্লোবিন যাদের থাকবে ওদের। আলফা থ্যালাসেমিয়া যেটা কথা বললাম যে জিন ডিলিশন হয়, তো আলফা থ্যালাসেমিয়ার জন্য যেটা বললাম যে ডিলিশন হয়, বিটা থ্যালাসেমিয়া ঘটনাটা এরকম না। তো বিটা থ্যালাসেমিয়ার জন্য দুইটা জিন থাকে, আর আলফা থ্যালাসেমিয়ার জন্য থাকে চারটা জিন। ধরা যাক ক্রোমোজোম 16-তে থাকে আলফা থ্যালাসেমিয়া, এটা ধরা যাক ক্রোমোজোম 16, এটা শর্ট আর্ম, লং আর্ম। তো এখানে ধরা যাক একটা আলফা জিন, এখানে একটা আলফা জিন, এখানে একটা আলফা জিন, এখানে একটা আলফা জিন, এগুলো চারটা জিন থাকে আলফা চেইনের জন্য। তো চারটা জিনই ডিলিট হতে পারে, ডিলিটেড থাকতে পারে, তিনটা থাকতে পারে, দুটা থাকতে পারে, একটা থাকতে পারে। তো ধরা যাক কারো একটা জিন ডিলিটেড, মানে আলফা যদি জিনোটাইপ আমরা লিখি তাহলে হচ্ছে এরকম লেখা হয়, এইভাবে আলফা আলফা বাই আলফা আলফা, তো একটা ডিলিট মানে এইরকম, তাহলে সে সাইলেন্ট ক্যারিয়ার হিসেবে থাকবে। ওই বিটার যেমন ক্লাসিফিকেশন করছিলাম মেজর, মাইনর, ইন্টারমিডিয়া,
তো আলফার ক্লাসিফিকেশন এইভাবে করা যায়, একটা সাইলেন্ট ক্যারিয়ার হিসাবে, তারপর হচ্ছে অ্যাসিম্পটোমেটিক ট্রেড হিসাবে, হিমোগ্লোবিন এইচ আর হিমোগ্লোবিন বার্ডস, এই চারটা ক্লাসিফিকেশন। যদি কারো একটা জিন ডিলিটেড থাকে তার এই কন্ডিশন যেটাকে আমরা বলতেছি সাইলেন্ট ক্যারি হিসেবে থাকবে। যদি কারো দুইটা জিন ডিলিটেড থাকে, এটা দুইটা এভাবে ডিলিটেড থাকতে পারে, অথবা এটা ডিলিটেড থাকতে পারে, এরকম থাকতে পারে। ধরা যাক এটাই থাকলো, তাহলে তার দুইটা জিন ডিলিটেড। তাহলে এটা হচ্ছে যে ওই কিছু সিমটম থাকতে পারে, ট্রেড হিসেবে থাকবে, আলফা থ্যালাসেমিয়া ট্রেড। তাহলে দুইটা ডিলিটেড থাকলো, অথবা হয়তো তার বাকি দুটা কিন্তু আলফা গ্লোবিন তৈরি করতেছে, অথবা তিনটাই ডিলিটেড থাকতে পারে, তখন ওটাকে আমরা বলি হিমোগ্লোবিন এইচ, এই তিনটাই তার ডিলিটেড, তখন তার ঝামেলা। আর চারটে যদি ডিলিটেড থাকে তাহলে আসলে তার যেগুলি বার্স, আসলে এই পেশেন্ট সে আসলে বড় হইতেই পারে না, সে হয় স্টিল বর্ন হিসেবে জন্মগ্রহণ করে অথবা জন্মের কিছু সময়ের মধ্যে মারা যায়। তো এই হলো আলফা থ্যালাসেমিয়ার ঘটনা। কেন আলফা থ্যালাসেমিয়া এগুলো তৈরি হইতেছে, শর্টকাটে এতটুকু বললাম। এখন যদি আমরা একটু সিকেল সেল নিয়ে বলতে চাই, সিকেল সেলের ঘটনাটা কি শর্টকাটে বলি, অনেকক্ষণ হয়ে গেছে। তো সিকেল সেল অ্যাডাল্ট হিমোগ্লোবিনে আছে, আলফা টু বিটা টু ঠিক আছে, কিন্তু এর ওই 6th পজিশনে সিকেল সেল হিমোগ্লোবিন এস, যেটা মানে যেটা কমন সেটা নিয়ে বলতেছি, এর 6th পজিশনে ওই বিটা চেইনে দেখালাম যে এটা কোডন থাকবে, তার হচ্ছে 6th পজিশনে অ্যামাইনো অ্যাসিড গ্লুটামিক থাকার ছিল, সে ভ্যালিন হয়ে গেছে, তাহলে 6th পজিশনে চেঞ্জ থাকবে, গ্লুটামিক অ্যাসিড ভ্যালিন হয়ে যাবে, তখন এটাকে বলি হিমোগ্লোবিন এস, এইভাবে আমরা উল্লেখ করি, এখানে একটা এস লিখে দিই, তাহলে এটার নাম হচ্ছে হিমোগ্লোবিন এস। হিমোগ্লোবিন এস জমা হয়, তো অনেক হিমোগ্লোবিন এস জমা হয়, এটা ডিপেন্ড করে কার উপরে, এটা কি হেটারোজাইগাস কন্ডিশন নাকি হোমোজাইগাস কন্ডিশন। যদি হেটারোজাইগাস হয়, মানে একটা এই যে ক্রোমোজোম 11, তাহলে এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, একটা ডিফেক্টেড একটা নর্মাল, তো নর্মালটা কম্পেনসেট করে একটু বেশি বানানোর চেষ্টা করে, ধরো 60%-এর মতো হিমোগ্লোবিন সে নর্মাল বানাইছে, বিটা চেইন সে নর্মাল বানাইছে, বাকি 40% পারেনি, বাকি 40% সে বানাইতেছে, যেটা আমরা বলছি হিমোগ্লোবিন এস, হেটারোজাইগাস কন্ডিশন, মোটামুটি পেশেন্ট ভালো আছে। যদি হোমোজাইগাস হয়, হোমোজাইগাস মানে দুটাই পুরা 100% গ্লোবিন চেইন, দুটা গ্লোবিন চেইনটাই ওই কোয়ালিটি ডিফেক্ট নিয়ে জন্মাইতেছে, তাহলে এটা হচ্ছে যে হিমোগ্লোবিন তৈরি হবে সবই মোটামুটি হিমোগ্লোবিন এস। তো সিকেল সেল অ্যানিমিয়া নিয়ে বেশি বলতে চাচ্ছি না, শুধু একটু বলে দেই যে সিকেল সেল শেপটা কেন হয়। সিকেল শেপটা হয় কারণ ওই যে গ্লুটামিক অ্যাসিড সেটা ভ্যালিন দিয়ে রিপ্লেস হয়, ভ্যালিনটা হচ্ছে হাইড্রোফোবিক, গ্লুটামিক অ্যাসিড ওই জায়গায় ওর আসলে হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রোফোবিক যখন এই একটা হিমোগ্লোবিনের ভিতরে, যখন একটা হিমোগ্লোবিনের ভিতরে যখন এই একটা আরবিসির ভিতরে অনেক হিমোগ্লোবিন থাকে, তো এদের এই হাইড্রোফোবিক পোর্শনগুলো একসাথে চলে আসে, একসাথে মানে একটা পলিমার তৈরি করে। এটা যখন পলিমার তৈরি করে তখন তারা ওই নিডল লাইক স্ট্রাকচার তৈরি করে। আর এটা কখন হবে? এটা সবসময় হবে না। যখন আরবিসি গুলো ডিঅক্সিজেনেট হয়, মানে অক্সিজেন টিস্যুতে রিলিজ করে, তখন এই ঘটনাটা ঘটে। মানে নর্মালি আমাদের আরবিসি তো হইতেছে এই ঘটনা, যারা আমরা নর্মাল আছি আল্লাহর রহমতে, তো ডিঅক্সিজেনেট হইলে এই ঘটনাটা ঘটে, মানে পলিমারাইজেশনের দিকে যাইতে চায়, কিন্তু আবার যখন অক্সিজেনেশন হয় তখন ঠিক হয়ে যায়। কিন্তু এই ঘটনা যখন রিপিটেডলি ঘটে সিকেল সেলের পেশেন্টদের, তখন এক সময় তারা এই লিকুইড থেকে ভিসকাস হয়, ভিসকাস থেকে আলটিমেটলি এরকম নিডল লাইক স্ট্রাকচার তৈরি করে, আরবিসির ভিতরে এরকম নিডল তৈরি হয় ডিঅক্সিজেশনের প্রসেসে। তো যদি এমন হয় যে যত বেশি এক্সপোজার হবে সেই ডিঅক্সিজেনেশনের, তত ঝামেলা, যত বেশি পিএইচ কমবে তত ঝামেলা, যত বেশি অক্সিজেন কমবে তত ঝামেলা, এই জিনিসগুলো ঘটে। আর ডিটেলস বলার আজকে সুযোগ নাই, অনেক বড় হয়ে গেছে অলরেডি। তো এরকম নিডল গুলো হয় তখন আরবিসির গায়ে এরকম উঁচু উঁচু থাকবে, মানে প্রজেকশনের মতো এরকম 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 থাকে, তৈরি হয়ে যায়। মানে একটা যদি বাজারের ব্যাগের ভিতরে আমরা যে পলিথিনের ব্যাগ নেই বা ওই যে প্লাস্টিকের চটের ব্যাগগুলো নেই, এর যদি আখের খণ্ড, আখ কেটে কেটে যে যদি কেউ এই বাজারে ব্যাগের মধ্যে নিয়ে আসে, তাহলে আখের মাথাগুলো এরকম বের বের হয়ে থাকবে, মানে একটু উঁচু উঁচু হয়ে থাকবে স্পাইকি প্রজেকশনের মতো, এইরকম জিনিসটা হয় সিকেল সেলে। তো যে তারপর আলটিমেটলি এটা শেপটা সিকেলের মতো শেপ নেয়, কাস্তের মতো শেপ নেয়, এরকম শেপ হয়ে যায়। তো সেটা তো ডিস্ট্রয় হয়, আমরা জানি ফ্যাগোসাইট এগুলোকে ডিস্ট্রয় করে এই সেলগুলোকে।
তারপর এটা আবার ভাস্কুলার অক্লুশন করে, যখন এগুলো ওই ক্যাপিলারি ভিতর দিয়ে যায়, আটকে যায়। যেমন ওই যে আমরা পুষ্পা সিনেমাতে দেখি যে কাঠ কেটে নদীতে ভাসায় দিয়ে নিয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে। তো এরকম হইতে পারে, এরকম গিয়ে নদীর এক জায়গায় হয়তো ব্লক করে গেছে, যেটাকে আমরা লক জ্যাম, এরকম লক জ্যাম করতে পারে তারা। তো যাই হোক, এতটুকুই আজকে বলি। সিকেল সেল নিয়ে হয়তো ভবিষ্যতে আর কোনোদিন কথা বলা যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।